রাজামশাই, এই ভীমা ডাকাত লুটতরাজ দাঙ্গা খুন খারাপি করে ঠিকই, কিন্তু আমি আপনার ভাই মৃদঙ্গ সেনের মতো বিশ্বাসঘাতক নই, তাই আপনি এখনো বেঁচে আছেন। এসব কথা কেন বলছিস ভীম? ভুলে যাস না আমি এই বিশালপুরের রাজা। আপনি আর রাজা থাকবেন না। আপনাকে প্রাণে মারার বরাত আমাকে দিয়েছে আপনার ভাই মৃদঙ্গ সেন, কিন্তু এই ভীমা আপনার নুন খেয়েছে। আপনারই রাজ্যে ডাকাতি করি আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না, তাই আপনাকে জানে খতম করিনি। ভীমা! জানি জানি আপনার রাগ হবে রাজা সাহেব, তবে এটাই সত্যি যা আমি বলছি। আপনি পালান রাজা সাহেব, পালান। আমি ওই জঙ্গলের কোনো জন্তুকে মেরে টুকরো করে বাক্সে ভরে আপনার ভাইয়ের কাছে পাঠিয়ে দেব, আর তার সঙ্গে দেব আপনার ওই পোশাক। আপনাকে আমি চাদর ধুতে দিচ্ছি। এই রাতের বেলায় এই সুযোগে পালিয়ে যান আপনি রাজা সাহেব, নয়তো ওই মৃদঙ্গ সেন আপনাকে হত্যা করবেই। ও রাজা হবেই, যেভাবেই হোক। মৃদঙ্গ, ভাই মৃদঙ্গ। এই সব ঘটনা শুনবার পর তোদের এই মাটুলদা আমাকে বিশ্বাস করলো। তারপর সে নিজে চলে গেল ওই বিশালপুরে। পথ ছাড়ো আমার। রাজা মৃদঙ্গ সেনের সাথে আমার জরুরি দরকার। আমি সরকারের লোক, পথ না ছাড়লে তোমরা বিপদে পড়বে। সরকারের লোক? এ কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, সরকার বাহাদুরের মর্জি হলো আর লোক পাঠিয়ে দিল আমার রাজত্ব কাটতে। হ্যাঁ, এ অসম্ভব। এই বিশালপুর স্টেটে কেবল এই সেন বংশের শাসন চলবে, কোনো সরকারি হুকুম আমি মানব না। রাজা সাহেব, আপনি কিন্তু এবার সত্যিই মামার বাড়ির আবদার করছেন। দেশের সরকারের আইন মানবেন না, অথচ এদেশে রাজত্ব করবেন, তা হয় নাকি? আপনার দাদা মারা যাওয়ার সময় কোনো উইল করে যাননি, সরকারের কাছে লিখিতভাবে বয়ান দিয়েছিলেন ওনার মৃত্যুর পর এই বিশাল নগরে আর কোনো রাজার শাসন চলবে না। বিশালপুর চলবে সরকারি শাসনে, সরকারি নিয়ম অনুযায়ী। এই প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু মামলা করলেও আপনি হেরে যাবেন। মানে এই দাদা এমন কথা তো কখনোই আমাকে বলেনি, এমন কোনো কাগজপত্র আমি দেখিনি না। তার জন্য তো সরকার দায়ী থাকতে পারে না নিশ্চয়ই। রাজেন ছেলেটি প্রথমে বেশ ভালোই ছিল, সারাদিন আমার সঙ্গে থাকতো, আমাকে হেল্প করত। আমার ওই প্রচুর বইয়ের প্রতিটি ছিল ওর নখদর্পণে। যখন যে বইটি আমার চাই তৎক্ষণাৎ সেটি আমাকে আলমারি থেকে বার করে এনে দিত। আমি বড় নির্ভর করতাম ওর ওপর। আমি যখন গবেষণাপত্র মন দিয়ে লিখতাম ও চুপটি করে বসে থাকতো আমার সামনে। আমার ইঙ্গিতেই ও বুঝে যেত আমার কি চাই। তারপর যখন আমার গবেষণা প্রায় শেষের দিকে আমার কি মনে হলো, দেখি তো রাজেনের মনের অবস্থার সঠিক ধারণা আমি পাই কিনা। ওর অজান্তেই যখন ওর মনকে পরীক্ষা করতে শুরু করি, বুঝতে পারলাম ওর মনে বাসা বেঁধেছে লোভ। লোভ? কিসের লোভ? হ্যাঁ, লোভ। শান্তশিষ্ট রাজেন মনে মনে চাইতো আমার গবেষণার খাতাটি চুরি করতে। কেন? গবেষণার খাতা বিক্রি করে দেবে বিদেশে, বিনিময়ে ও পাবে প্রচুর টাকা। কারণ ততদিনে ও বুঝে গিয়েছিল কি আবিষ্কার করতে চলেছি আমি। কত গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে ওই খাতায়। কি বলছেন কি আপনি? তারপর আর কি, পত্রপাঠ বিদেয় করলাম। চুরি না করা পর্যন্ত তো ওকে আর চোর বলা যায় না। বেশ, তাহলে সমস্যাটা কোথায়? আমিও সেদিন ভেবেছিলাম ওকে তাড়িয়ে দিলেই বোধহয় সমস্যা মিটে যাবে। কিন্তু গবেষণার কাজ শেষ করে আমি কিছুদিনের জন্য বিদেশে গিয়েছিলাম একটা বক্তৃতা সভায়। মাস দুয়েক পর ফিরে এসে যখন গবেষণার খাতাটা বার করতে আলমারি খুলি, দেখি খাতাটা নেই, চুরি হয়ে গেছে। না, খাতাটা আছে, তবে খাতাটির প্রায় সবকটা পৃষ্ঠাই নষ্ট হয়ে গেছে। ইঁদুর কেটে কুচি কুচি করে ফেলেছে আমার খাতাটাকে। ইঁদুর? হ্যাঁ, ইঁদুর। আর আমার দৃঢ় বিশ্বাস সেই ইঁদুর আলমারিতে ছেড়ে গিয়েছিল ওই রাজেন। কিন্তু বাঁটুল বাবু, ভাবুন একবার,
রাজেনের ওই আলমারিতে ইঁদুর ছাড়বার কোনো প্রমাণ নেই আমার হাতে। শুধু আমার ধারণার উপর ভর করে ওকে তো শাস্তি দেওয়া যায় না, কিন্তু আমি জানি ও আমার উপর এভাবেই প্রতিশোধ নিয়েছিল। তারপর আবার 11টা বছর লেগে গেল নতুন করে গবেষণাপত্রটি তৈরি করতে। সবটাই তো এই মাথাতেই ছিল। ওই রাজেনের কোনো খোঁজ পাননি? চেষ্টা করিনি খুঁজবার। তাহলে ভাবুন বাটুল বাবু, আমার জন্যই চিকিৎসা বিজ্ঞান 11টা বছর পিছিয়ে গেল। আমার কি যোগ্যতা আছে বলুন তো ওই সায়েন্স মাস্টার পুরস্কার গ্রহণ করবার? না 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 না, এমন ভাবে ভাববেন না। কাউকে বিশ্বাস করাটা তো অপরাধ নয়, বরং রাজেনের মতো লোকগুলোকে এই সমাজে ছেড়ে রাখাটাই অপরাধ। সায়েন্স মাস্টার পুরস্কার গ্রহণ করে আপনি আমাদের সম্মানিত করবেন, আর আমি ওই রাজেনকে পাকড়াও করে আপনার এতদিনের মনের কষ্টের কিছুটা পূরণ করবার চেষ্টা করব ডক্টর তরফদার। আমি হয়তো মনোবিজ্ঞানী নই, কিন্তু আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি আমি। তোমার প্রতি চিরকৃতজ্ঞ রইলাম বাটুল। ওই রাজেনটাকে তো আগে পাকড়াও করি। বলিস কি রে, দারুণ ব্যাপার তো। ম্যাজিশিয়ান মামু বলছে কি তোমায় সবকিছু কেমন ভ্যানিশ করে দিচ্ছে। আর সবচেয়ে ভালো লেগেছে ওই খেলাটা গো। বল বল বিচ্ছু। ঠিক ঠিক ঠিক। বাঁটুলদা লুকিয়ে মানে ও দেখতে পাবে না এমন ভাবে যা কিছু লিখবে, দেখবে না দেখেই বলে দিচ্ছে সব একেবারে ঠিকঠাক। পর্যবেক্ষণ শক্তি, হাত ঘোরানো, এটাও একটা ট্রিক। ও তোকে লিখতে দেখছে, কি লিখছিস সেটা দেখছে না। হ্যাঁ ঠিক। আর লিখবার ধরন বা কায়দা ভালো করে পর্যবেক্ষণ করলে বোঝা যায় কি লেখা হচ্ছে। ওরে বাস, ম্যাজিকও একটা বিজ্ঞান, বিজ্ঞান সমৃদ্ধ কৌশল, কোনো ভোজবাজি না রে। যাই বলো না কেন, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, খুব মজার গো। একদিন তোদের ওই ম্যাজিক মামুকে বাড়িতে নিয়ে আয়, আমি ওর ম্যাজিক দেখি। ভেরি গুড প্ল্যান, কালকেই বলবো। ম্যাজিক শো, ইয়ে! ম্যাজিশিয়ান মামু, এবার তোমার স্পেশাল খেলাটা দেখাও। মিস্টার ম্যাজিশিয়ান, ওই খেলাটা আমি দেখাতে চাই। তুমি? তুমি? আপনিও ম্যাজিক জানেন দেখছি। ম্যাজিক আর কোথায়, সবই তো ট্রিক, কৌশল। দেখি না চেষ্টা করে। এই নিন, আপনি লিখুন দেখি। ইয়ে মানে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি লিখছি। লিখুন। লিখছি লিখছি লিখছি। বলো বলো বাটুলদা। আপনি হয়তো আপনার নামটা লিখলেন, ম্যাজিশিয়ান তারক রায়। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। কে আবার ফোন করলো? হ্যালো, হ্যাঁ ডক্টর তরফদার বলুন। হোয়াট? কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঘাবড়াবেন না, আমি আসছি আসছি এক্ষুনি। এই টেবিলেই খাতাটা রাখা ছিল, কাল রাতে পড়ছিলাম। ভাবছিলাম রবিবার পুরস্কার মঞ্চে গবেষণাপত্র কিছুটা পড়ে শোনাবো। আজ সকালে আবার খাতাটা খুলে পড়তে গিয়ে দেখি খাতাটার শেষ 3টে পৃষ্ঠা নেই। এই এই যে দেখুন, এইভাবে ছেঁড়া।